এবং আজকে আমার সৌভাগ্য হয়েছে দুজন অতিথিকে পাওয়া। আমি পেয়েছি ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান, অধ্যাপক, কমনওয়েলথ ইউনিভার্সিটি, পেনসিলভেনিয়া। শুরুতেই স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা পেয়েছি পিনাকি তালুকদার, সিনিয়র সাংবাদিক, এবং দুজনই আমার খুব পছন্দের মানুষ। দুজনকে আমরা আলোচনা করব বাংলাদেশ এবং আমেরিকার প্রসঙ্গ নিয়ে। পিনাকিদা যেহেতু আজকে প্রথম এসেছেন, আমার যদিও ওনার সাথে কাজ করেছি আমি দীর্ঘদিন, তারপর যেহেতু আমার শোতে প্রথম এসেছেন, শুরুতেই জানতে চাই দাদা কেমন আছেন। স্যার আমার নিয়মিত স্যারকে পরে জিজ্ঞেস করি, পিনাকিদা কেমন আছেন, আপনি শুনতে পাচ্ছেন? পিনাকিদা কি শুনতে পাচ্ছেন না? পিনাকিদা খুব সম্ভবত শুনতে পাচ্ছেন না। খালিকুজ্জামান স্যার, আপনাকে একটু জিজ্ঞেস করে নিয়ে, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি, ধন্যবাদ। আমরা একটু আলোচনা করতে চাই যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফর, কি পেল বাংলাদেশ, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং আলোচনা করব হচ্ছে নভেম্বরে যেহেতু নির্বাচন, সেই বিষয়টিও আসবে। কামালা হ্যারিস এবং যেটি হচ্ছে কামালা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের যে নতুন জরিপ, সেটিও। আমি একটু পিনাকিদাকে পাচ্ছি না। পিনাকিদাকে যদি আমাদের যিনি আছেন একটু যোগাযোগ করেন, আমার প্রোগ্রাম প্রোডিউসার, তাহলে খুব ভালো হয়। পিনাকিদা কি শুনতে পাচ্ছেন? আমি পিনাকিদাকে শুনতে পাচ্ছি না। খালিকুজ্জামান স্যার, আমি একটু ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফরের প্রেক্ষাপটে আপনার কি মনে হলো, কি পেল বাংলাদেশ? জি, ধন্যবাদ আপনাকে। আসলে ডক্টর ইউনূসের যে জাতিসংঘ সফর, এটা খুবই জরুরি একটা জিনিস ছিল, এবং এবং আমার ধারণা এর থেকে নতুন বাংলাদেশের অনেক বেশি লাভ হলো। কারণ হচ্ছে যে তিনি যে এখানে এসছেন, কার কার সাথে যোগাযোগ করেছেন, কার কার সাথে দেখা হয়েছে, সেটাই আমাদের কাছে বোঝার ব্যাপার। প্রথমত তিনি হচ্ছে জাতিসংঘের যে সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুতেরেস, স্বাভাবিকভাবে তার সঙ্গে কথা হয়েছে। জো বাইডেনের সঙ্গে কথা হয়েছে, অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে কথা হয়েছে, আর্সেনা যে ভ্যান্ডার ওয়াল, যে ইইউর যে মানে নেত্রী, তার সাথে কথা হয়েছে। আরো কথা হয়েছে মালদ্বীপ, নেপাল সহ অনেক অনেক দেশের নেতা নেত্রীদের সাথে। সেটা একটা জিনিস। এটা গেল কূটনীতিক দিকটা। কূটনীতিক সাফল্যের পাশাপাশি অর্থনৈতিক সাফল্য তার অনেক ছিল, কারণ বাংলাদেশ এখন একটা অর্থনৈতিক সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। সেই হিসাবে যে ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রধান, তার সঙ্গে দেখা হয়েছে, আইএমএফ এর সঙ্গে কথা বলেছে। তো অনেকেই তাকে আর কি অনেকগুলো ব্যাপারে আশ্বস্ত করেছে যে তারা বাংলাদেশের পাশে থাকবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে প্রফেসর ইউনূস তারপর বিল ক্লিন্টনের সঙ্গে দেখা করেছেন, তার যে সিজিআই মানে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ, সেখানে তিনি গিয়েছেন, কথা বলেছেন, জাতিসংঘে ভাষণ দিয়েছেন। তাতে করে আমাদের দেশের প্রেক্ষাপটটা কি প্রেক্ষাপটে পরিবর্তনটা আসলো সেটা তিনি তুলে ধরেছেন। আমার ধারণা বাংলাদেশের অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে অনেক ধোঁয়াশা ছিল বাইরের দুনিয়ার মানুষের কাছে, এটা কি হলো, এটা ভালো কিছু হলো না খারাপ কিছু হচ্ছে। তো তিনি তার প্রেক্ষাপটটা তুলে ধরেছেন, তার অভিপ্রায় তুলে ধরেছেন, তার অভিলাষ তিনি করতে চান, সেই লক্ষ্যগুলি তিনি মানুষের সামনে তুলে ধরতে পেরেছেন। যে যুব সমাজের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে সেটা তিনি তুলে ধরেছেন। আমার ধারণা এটা প্রাপ্তির যে তালিকা, এটা অনেক বড় প্রফেসর ইউনূসের জন্য। পিনাকিদা যদি শুনতে পারেন, আপনি একটু বলুন ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর নিয়ে কি পেল বাংলাদেশ? আমি আপনাকে ঠিক মতো শুনতে পাচ্ছি না, তবে আমি যদি শেয়ার করি যে বিষয়টা, এবারের যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সফর সব দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ। যেহেতু বাংলাদেশে এত বড় একটা বিপ্লব হলো, সেই বিপ্লবের পর তিনি আমেরিকা এসছেন এবং এত বড় আয়োজন জাতিসংঘ, এটা সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানরা যেহেতু এখানে আসেন প্রতি বছরের জন্য, এই জাতিসংঘের যে অধিবেশন এটা খুব গুরুত্বপূর্ণ। এবার এটা ৭৯তম সম্মেলন হলো এবং আমরা দেখেছি প্রায় 5 দিন ধরেই উনি সোমবার এসেছেন, মঙ্গলবার থেকে উনি জাতিসংঘের সদর দপ্তরে উনি অনুষ্ঠান শুরু করেছেন। এই যে উনি মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র 4 দিন উনি বলা যায় একদম পাদপ্রদীপের আলোয় ছিলেন। কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু প্রায় 30 বছর ধরেই একজন গণ্যমান্য ব্যক্তিত্ব আন্তর্জাতিকভাবে। উনি নোবেল পেয়েছেন, ওনার যে ক্ষুদ্র ঋণ সেটা বিশ্বব্যাপী সমাদৃত। সেই কারণে কিন্তু উনি যারা রাষ্ট্রপ্রধানরা এখানে এসেছেন প্রত্যেকে তার অনেক ঘনিষ্ঠ। সে করে আমরা দেখেছি যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে গলা জড়িয়ে ধরে ছবি তুলছেন,
সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তার সঙ্গে চমৎকার সময় কাটিয়েছেন, বিস্তারিত আলোচনা করেছেন। বিশ্বব্যাংক $3.5 বিলিয়ন ঋণ দিয়েছে এবং এটা সম্ভব হয়েছে ওনার যে ব্যক্তি ইমেজ বিশ্বব্যাপী, সেটা কারণে কিন্তু এটা সহজে এটা সম্ভব হয়েছে। এবং ইউনূসের এই যে এই সফরের কারণে অর্থনীতিতে বাংলাদেশে একটা বিরাট প্রভাব যে পড়বে সেটা আমরা একদম বলতে পারি। কারণ যে ঋণগুলো তা এই মুহূর্তে বিশ্বব্যাংক দিয়েছে 3.5 বিলিয়ন, এটা খুব স্বল্প সুদে দিয়েছে এবং বড় বড় খাতে এটা ব্যয় করা হবে। সেই সঙ্গে সারা পৃথিবীর যে অন্যান্য রাষ্ট্রপ্রধানরা আসছেন প্রত্যেকে ইউনূসকে, সব প্রফেসর ইউনূসকে যে আশাবাদ জানিয়েছেন, সাধুবাদ জানিয়েছেন, তারাও কিন্তু সমর্থন দিয়েছেন এবং বলছেন তারা বাংলাদেশের পাশে থাকবেন। এখন একটা সব মিলিয়ে এই আমরা যদি বিষয়টাকে দুইভাবে দেখি, একভাবে যদি দেখি বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ওনার সফর একদিক দিয়ে বলা যায় দারুণ একটা সফল একটা সফর হয়েছে এই জাতিসংঘে 69তম অধিবেশনে। আবার এটা আমরা যদি একটু ভিন্নভাবে দেখি, যে আমরা দেখলাম যে উনি আসার আগেই উনি চেয়েছিলেন ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটা বৈঠক করা যায় কিনা, সেটা কিন্তু হলো না। এই সংক্ষেপ সময়ের তাদের আসা যাওয়ার কারণে, গ্যাপের কারণে ইউনূস সাহেব, আমাদের প্রফেসর ইউনূস একটু পরে আসছেন আর তার আগেই ডক্টর নরেন্দ্র মোদী চলে গেছেন। সে কারণে এটা এটা একটা বড় একটা মিস হলো। সেই সাথে আর অনেক কিছুই আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা যখন ভাষণ দিয়েছেন জাতিসংঘে, সেই ভাষণে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা যেটা দেখি, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ 1971 সাল, এই বিষয়গুলো কিন্তু আসে নাই, শুধু বিপ্লবী এসেছে। বিপ্লব এসছে বাংলাদেশ হওয়ার কারণে কিন্তু বিপ্লব। বিপ্লব অবশ্যই গুরুত্বপূর্ণ, একটি রিজিম চেঞ্জ হয়েছে এবং আমরা আশা করি নতুন বাংলাদেশ হবে, সবকিছু নতুন হবে। আমি যদি একটু পেছনের দিকে যাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হলো, তখন তিনি প্যারিসে, সেই সময় তিনি বলেছিলেন যে আমরা নতুন বাংলাদেশ গড়ব, কোনো বিভেদ নয়, সবকিছু সুন্দরভাবে হবে। কিন্তু আমরা যখন দেখলাম উনি 8 তারিখে যখন দেশে গেলেন, গিয়েই দেখলাম যে সবকিছু চেঞ্জ এবং বিরাট ধরপাকড় শুরু হচ্ছে, সারা দেশে একটা লুটতরাজ শুরু হয়েছে এবং পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে। সব মিলে একটা বিরাট কিন্তু একটা অরাজকতা আমরা দেখেছি এবং সেই অরাজকতাকে শান্ত করার জন্য আমরা কিন্তু বলিষ্ঠ কোনো পদক্ষেপ দেখি নেই। এবং আমরা যদি একটু ভালোভাবে মূল্যায়ন করি, এই আগের যে সরকার, যে 15 বছরের যে সরকার, আওয়ামী লীগ সরকার, তাদের সময়ের তুলনায় আমরা দেখেছি গণমাধ্যম অনেক নিয়ন্ত্রণ ছিল বলা যায়। ওই পুরা সময়ই প্রথম আলো নিষিদ্ধ ছিল বলা যায় গণভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে। কিন্তু আমরা এখন দেখছি গণমাধ্যম আগের চেয়ে আরো অনেক বেশি নিয়ন্ত্রিত। আমরা এখন অনেককে বলতে শুনি যে বাংলাদেশে কোনো গণমাধ্যম কোনো সত্য নিউজ দিতে পারছে না, সবাই এখন আতঙ্কে আছে। এবং গত 3 দিনেও যে ঘটনাগুলো ঘটেছে, কোনোটাই আপনি বাংলাদেশে কোনো গণমাধ্যমে দেখবেন না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার উপরে আপনি দেখবেন। এবং এই যে এত বড় যে একটা অভ্যুত্থান হলো, এই বিপ্লব হলো, হাজার হাজার মানুষের জীবন দিল, সেই বিপ্লব কিন্তু এই বিরাট ভূমিকা রেখেছে কিন্তু এই সোশ্যাল মিডিয়া। আমরা এখন সোশ্যাল মিডিয়ার উপরে কিন্তু নির্ভরশীল থাকতে হচ্ছে, গণমাধ্যম মনে হচ্ছে আর অনেক বেশি নিয়ন্ত্রিত। একটা ব্যাপার অনেককে আমরা বলতে শুনি নিউ ইয়র্কে, যে প্রফেসর ইউনূস যখন এখানে এসছেন, এই যে আন্দোলনটা যে হলো, বিপ্লব হলো, সেই বিপ্লবে সারা পৃথিবীর যারা প্রবাসীরা আছেন তারা কিন্তু বিরাট ভূমিকা রেখেছেন। কিন্তু সেই ভূমিকাটার জায়গায় উনি যদি একটু সৌজন্য সাক্ষাৎ করতেন, প্রবাসীরা যারা এখানে ছিল তাদের সাথে যদি একটা মত বিনিময় হতো, এখানকার যে গণমাধ্যম তাদের সঙ্গে যদি একটু কথা বলতেন, তাহলে হয়তো বা বিষয়টা আর একটু সহজ হতো, সুন্দর হতো, সব মিলিয়ে একটা সুন্দর একটা মানুষ একটা ধারণা পেত। সেইগুলা কিন্তু কিছুই হয় নাই। এবং উনি দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশেও কিন্তু গণমাধ্যমের সঙ্গে সেভাবে কথা বলেন নেই। একমাত্র এই মালয়েশিয়া প্রধানমন্ত্রী আসার পরে উনি কথা বলেছে, তার আগে কখনোই কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নেই। এই নানা বিষয়গুলো আসছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ মানুষ যে বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করছে সোশ্যাল মিডিয়াতে, আমরা যেটা দেখছি এখন, যে প্রফেসর ইউনূস সারা পৃথিবীতে একজন গ্রহণযোগ্য মানুষ। ওনাকে যখন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হলো, উনি যদি শুরুতেই যদি বলতেন যে আমরা এই লেভেলের সংস্কার করে আগামী 6 মাস, 1 বছর, 2 বছর বা 3 বছরের মধ্যে আমরা নির্বাচন দিব, মানুষ তাহলে একটা নিশ্চিত হতো যে এই সময়ের মধ্যে এই সংস্কার হবে। আপনি যদি বলেন সংস্কার শেষ হলে পরে নির্বাচন, আপনি চাইলে সংস্কার অনন্তকাল ধরে করা যাবে। ভুরুঙ্গামারির যে একটা ইউনিয়ন আছে সেখানেও অনেক কিছু সংস্কার করার ব্যাপার আছে। এবং আপনি যদি সমস্ত সংস্কার করতে চান তাহলে তো আর এটা শেষ হবে না। মূল যে সংস্কারের জায়গা, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, আপনার পুলিশি ব্যবস্থাপনা, দুর্নীতি দমন কমিশন, এই বেসিক জায়গাগুলোতে আপনারা সংস্কার যদি করে দেন, পরবর্তীতে সুন্দর একটা নির্বাচন হয়, সেই নির্বাচনের পরে যারা জনপ্রতিনিধি যারা আসবেন
তারা যেন সুন্দর মতো দেশটাকে এগিয়ে নিয়ে যান, তারা যেন সংস্কারের বাকি ধাপগুলা সুন্দরভাবে পরিচালনা করেন, সেটাই হচ্ছে জনগণ আশা করে। কিন্তু এখন যে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি যে কবে নির্বাচন হবে কি কোনো ধরনের সেই ধরনের কোনো তারা কোনো আলোচনাতে যেতে চাচ্ছেন না। এবং এটার কারণে বাংলাদেশে বর্তমানে যে একটা এখনো গত মানুষ কিন্তু অনেক আতঙ্কিত। আমরা যেহেতু গণমাধ্যমে কাজ করি, প্রতিনিয়ত মানুষের সাথে যোগাযোগ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে গত 1 মাসে প্রায় 30 জন মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং এগুলা কোনো বিচার নেই। তো এগুলা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে? অপরাধ হতেই পারে, রাষ্ট্রে অপরাধ হবে, সেখানে পুলিশ থাকবে, সেনাবাহিনী থাকবে, বিচার বিভাগ থাকবে, আইন আদালত থাকবে। অপরাধের পরে অপরাধ যদি ধরা না হয়, অপরাধীকে যদি শাস্তির আওতায় না হয়, আনা না হয়, তাহলে কিন্তু সেটার আর কোনো আর রাষ্ট্রের যে ব্যবস্থাপনা সেটা তাহলে ভেঙে পড়ে বলা যায়। গত এই সরকার, এই আওয়ামী লীগ সরকার পতনের পর, বিপ্লবের পর আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি, কিছু গণমাধ্যমে আসছে যে প্রায় 4000 হিন্দু বাড়িতে, মন্দিরে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আক্রান্ত হচ্ছে। কোথাও কিন্তু কোনো সেই লেভেলে কোনো গ্রেপ্তার নেই। তো এগুলা কেন হচ্ছে? এগুলা নিয়ে আমাদের যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু কোনো সেই অর্থে কোনো কথা বলছেন না। উনি এবং কি একদিন বলেছেন একটা জাপানের টেলিভিশনে, উনি বলছেন যে এগুলা আওয়ামী লীগের যে দলীয় লেজুবৃত্তির কারণে এগুলো আক্রমণ হচ্ছে। দলীয় লেজুবৃত্তির সঙ্গে মন্দিরে কি সম্পর্ক থাকতে পারে, মাজারে কি সম্পর্ক থাকতে পারে? তো এই বিষয়গুলো যদি উনি শক্তভাবে নিয়ন্ত্রণ না করেন, উদ্যোগ না নেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ না করেন, তাহলে কিন্তু মানুষ যে বিরাট উৎসাহ নিয়ে একটি বিপ্লব করেছে, রক্ত দিয়েছে, সেটা সুফল কিন্তু মানুষ পাবে না। এবং আমার বিশ্বাস ওনার উচিত হবে, ওনার যেহেতু একটা গ্রহণযোগ্যতা আছে, সেই গ্রহণযোগ্যতা উনি যদি ধরে রাখতে চান, ওনার প্রথম কাজ হবে একটা ডিক্লেয়ার দেওয়া যে আমরা এত সময়ের মধ্যে আশা করি আমরা একটা এই এক লেভেলের সংস্কার করে আমরা এই যে নির্বাচন কমিশন, দুদক, এগুলোকে একটু সুন্দর একটা পর্যায়ে এনে আমরা একটা নির্বাচন দিয়ে জনগণের হাতে, অর্থাৎ গণতন্ত্রের হাতে আমরা দেশটাকে দিয়ে যাব। তাহলে উনি ওনার যে সম্মানের জায়গাটা, এটা বহাল থাকবে। আমার মনে হয় এই বিষয়গুলো এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি একটু দুঃখিত, কারণ পিনাকিদা যেহেতু শুনতে পাচ্ছেন না, সে কারণে ওনাকে আমি একটু টানাই বলতে দিয়েছি। আমি এই বিষয়ে ভেঙে ভেঙে আপনাকে একটু প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান। যেমন আমার এই বিষয়টি ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের দুটো বিষয় নিয়ে খুব সমালোচনা হচ্ছে। একটি হচ্ছে, আপনি জানেন বিল ক্লিনটনের সাথে যে সেমিনারটি ছিল, সেখানে তিনি বলেছেন যে এই আন্দোলনটি অনেকটা পরিকল্পিত, গোছানো ছিল। তো সেই প্রেক্ষাপটে তিনি এই পরিকল্পিত গোছানো আন্দোলন, এই শব্দ দুটো নিয়ে যেমন সমালোচনা হচ্ছে, আরেকটি আপনি জানেন ভয়েস অফ আমেরিকায় যখন তিনি সাক্ষাৎকার দিয়েছেন, তিনি বলেছেন অতীতকে ভুলে যেতে, রিসেট বাটনে প্রেসার দিতে। যে দুটো শব্দ নিয়ে, এটি নিয়ে কিন্তু অনেক আলোচনা। তো আমি শুরুতেই একটু জানতে চাই, আপনার কাছে কি মনে হয়েছে আসলে এই আন্দোলনটি অনেক পরিকল্পিত সরকার পতনের আন্দোলন ছিল কিনা? উনি আসলে কি বুঝাতে চেয়েছেন? জি, ধন্যবাদ। দেখুন, আমার পূর্ববর্তী বক্তা যে কথাগুলি বলে গিয়েছেন তার অনেকগুলি সঠিক, ডেফিনেটলি। কারণ হচ্ছে মানুষের প্রত্যাশাটা আকাশচুম্বী ছিল এবং সেইখানে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা দেশের মধ্যে নিয়ন্ত্রণে থাকা। আইন শৃঙ্খলা না থাকলে তো আপনি এটা ব্যানানা রিপাবলিক হয়ে যায়, তাই না? তো সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা 100% মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা প্রয়োজন, তা নাহলে তো আপনার দেশের সরকার আছে এটি বোঝা যাবে না। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এত খারাপ হওয়ার কিছু ব্যাকগ্রাউন্ডও রয়েছে, আপনারা জানেন। কারণ পুলিশরা যেভাবে মোরালি ডিকেইড বাংলাদেশে, এবং তারা যেভাবে পালিয়ে গেল মানে আন্দোলনের পরে, সেই জন্য তাদেরকে নতুন জায়গায় আনতে সময় লাগছে। এখন আর্মির কিছু সাহায্য নেওয়া হচ্ছে, আশা করি আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই কন্ট্রোলে আসবে। আরেকটা কথা উনি বলেছেন যে আইন শৃঙ্খলার বাইরে গিয়ে সাধারণ মানুষের জন্য যে জিনিসটা জরুরি, সেটা হচ্ছে জিনিসপত্রের দাম। জিনিসপত্রের দাম খুবই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তো সেই জিনিসটা যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে হচ্ছে কি আমেরিকার পলিটিক্সের মতোই এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার পকেট বুক ইস্যুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। মানুষ যদি দেখে জিনিসপত্রের দাম তাদের ক্রয় ক্ষমতার বাইরে, তাহলে একটা সমস্যা হয়ে যাবে। এখন বলা যায় যে উনি যেটা বললেন যে সংস্কার তো আজীবনও করা যায়, এবং এটা এই ব্যাপারটাতে আমি মনে করি ডক্টর ইউনূসের সরকার, আমি তো আপনারা আমাকে যারা চিনেন জানেন যে আমি কোনো দলীয় মানুষ না, কোনোদিনও কোনো দলের আমি ছিলাম না, আওয়ামী লীগেও না, বিএনপিতেও না, কোনোদিন কোনো দলে আমি ছিলাম না। তো আমি দেখি একেবারে সাদাকে সাদা, কালোকে কালো হিসাবে। বাংলাদেশের 15 বছরের যে এই শাসনটা ছিল, এটা কিন্তু আসলেই খুব একটা
যেটাকে বলে অপরাজনীতি, অপশাসন, দুর্নীতি, তারপর এগুলি ব্যাপক ছিল, তাই না? এমনকি সে অর্থে আমাদের গণতন্ত্রই ছিল না গত 10 বছর, সবসময় না। এই জন্য এই পরিবর্তনটা তো আসছে, আদারওয়াইজ তো আসতোই না। মানুষ যেহেতু ভিতরে ভিতরে বিক্ষুব্ধ ছিল, তো এই জিনিসটাকে ধারণ করে নিয়ে ওনার উচিত যে কিভাবে তাড়াতাড়ি জিনিসটাকে একটা সংস্কারের কিছু কিছু সুনির্দিষ্ট মানে টার্গেট তৈরি করে দেওয়া আর কি। এবং আমি এখন যেটা বুঝতে পারছি, উনি 5টা কমিশন করেছে, 5টা কমিশন, যে 5টা কমিশনের 90 দিন কিন্তু টাইম বেঁধে দিয়েছে, ডিসেম্বরের মধ্যে তারা রিপোর্ট দিতে হবে। সো লেটস হোপ যে 90 দিন পরে আমরা একটা দিক নির্দেশনা পাবো। 90 দিন পরে তো এমন কিছু বেশি লম্বা সময় হবে না, 4 মাস মাত্র হবে। পিনাকি মানে তালুকদার সাহেব যেটা বলেছেন তার সাথে আমি একমত। অনন্তকাল ধরে ইয়ে হতে পারে না, মানে সংস্কার চলতে পারে না। তবে আমি মনে করি 1.5 বছর 2 বছর কিন্তু হতেই পারে, 1.5 বছর 2 বছর সবাই মেনে নিবে। তো এখন তো মাত্র 2 মাস হলো, চলুন ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করে দেখি যে কমিশনের রিপোর্টগুলো কি আসে এবং তারপর তিনি কি করেন। আপনি যেটা বলছেন এই প্রসঙ্গে একটু ফেরত আসি, যে কথাটা উনি বিল ক্লিন্টনের সিজিআই মানে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে গিয়ে বলেছেন, এটা আমার ধারণা তিনি ডেফিনেটলি ভুল করেছেন, অন্যায় করেছেন, এটা তিনি বলতে পারেন না। যে এই আন্দোলনের পিছনের মাস্টার মাইন্ড হচ্ছে তার একজন মানুষ, এবং এটা গোপনে অনেক ধরনের পরিকল্পনা হচ্ছিল। গোপনে পরিকল্পনা অ্যাবসলিউটলি হচ্ছিল, কিন্তু কারণ হচ্ছে শেখ হাসিনাকে সরানোর জন্য আন্দোলন তো ছিলই, বিএনপির ছিল, অন্যান্য দলের ছিল, হ্যাঁ, কিন্তু সেটা তো আর তারা কোনো সুবিধা করতে পারছিল না। এখানে কোঠা বিরোধী আন্দোলনের কারণে গিয়ে তারা একটা অনেকটা স্পুলিং এর মতো কাজ করে, সেটার সুযোগ নিয়ে তারা এগিয়ে এসছে। নানান রিপোর্ট থেকে জানা যায় যে তারা টার্গেট করেছিল 2026-এ সে গণ অভ্যুত্থানটা করবে, কিন্তু এটা হয়ে গেছে 2 বছর আগে। তবে প্রফেসর ইউনূস যেহেতু পলিটিশিয়ান না, এই জন্য তিনি এমন সাদামাটাভাবে কথাটা বলেছেন। আমার ধারণা এটা যে সত্য হয়ে থাকে, তাহলে উনি পলিটিশিয়ান হলে এরকম ওপেনলি কথাটা বলতো না। কথাটা বলে গিয়ে তিনি, আমার দৃষ্টিতে, আমি একটু আগেই বললাম, এটা রীতিমতো অন্যায় করা হয়েছে। কারণ এই আন্দোলনটা কিন্তু দৃশ্যত বাহ্যত আমরা দেখেছি এটা ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, তারপরে হচ্ছে আপনার যে আর্মি, এমনকি সবাই আন্দোলনের অংশ ছিল। তাদেরকে আপনি ছোট করে ফেলছেন যখন আপনি বলেন যে এই লোকটা হচ্ছে মাস্টার মাইন্ড এবং তারা গোপনে অনেক কিছু করছিল, তাহলে কিন্তু অন্যদের যে অবদান সেটাকে আপনি প্রথমত ছোট করছেন, দ্বিতীয়ত এটাকে আপনি অবজ্ঞা করছেন, অথবা এটাকে আপনি আর আমলে নিচ্ছেন না, এটা অন্যায়। আরেকটা জিনিস, এবং এই ক্ষেত্রে আমি আরেকটি জিনিস যোগ করে আপনার মতামতটি নিতে চাই। তাহলে তো আন্দোলনের যে মূল থিম সেটিরও পরিবর্তন হয়ে যায়, কারণ আমরা দেখেছি কোটা বিরোধী আন্দোলন, সেখানে আস্তে আস্তে প্রসার, তারপরে শিক্ষার্থীর মৃত্যু, তারপরে এটি এক দফা আন্দোলনে রূপ নিল। আর আপনার যদি শুরুতেই পূর্ব পরিকল্পনা থাকে এই সরকারের এক দফা মানে শেখ হাসিনা গভর্নমেন্টকে নামাতে হবে, তাহলে তো আপনার আন্দোলনের যে মূল থিম সেটির সাথে তো কনফ্লিক্ট হচ্ছে। সেটাই তো আমি বললাম, সেটাই বললাম যে এটা তো অন্যদেরকে অবজ্ঞা করা হয়, যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে গেছে আন্দোলনটা, সেটাকে যেন মনে হয় একটা ষড়যন্ত্র একটা গন্ধ চলে আসে। এখন ষড়যন্ত্রীদের পিছনে তো মানুষ থাকে না, তো এই জিনিসটা ঠিক হয়নি। তবে আন্দোলনটা স্বতঃস্ফূর্ত ছিল, উনি বললে তার এটা হয়ে যাবে না, যেটা মানে কয়েকজন ছাত্র গোপনে ইয়ে করেছে, মিটিং মিছিল করে ঠিক করেছে 2026-এ সরকারকে ফেলে দিবে, তাহলে তো আর 2026 পর্যন্তই তাদের অপেক্ষা করতে হতো। তবে এটা গেল এই জিনিসটা। আরেকটা জিনিস, আপনি আরেকটা সেকেন্ড একটা পার্ট আপনি জিজ্ঞেস করেছিলেন, জি, অতীতকে ভুলে যেতে, যেটি ভয়েস অফ আমেরিকার সাক্ষাৎকারে বলেছেন তিনি। অতীতকে ভুলে যাওয়ার ব্যাপারটা তিনি কোন অর্থে বলেছেন আমি জানি না, মানে পিনাকিদা যেভাবে বলেছেন, যদি সে অর্থে বলে থাকেন যে আমরা এখন থেকে সবাইকে নিয়ে চলবো, এটা পপুলিস্ট সরকার হবে, এখানে দলমত নির্বিশেষে সবাই আমাদের ভাই ভাই, সবাই আমরা বাংলাদেশি, এখানে জাতি ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না, এটা কিন্তু উনি প্রথম দিকে বলেছিলেন যে আপনারা হিন্দু কিংবা চাকমা, তার থেকে বড় কথা আপনারা বাংলাদেশি এবং প্রত্যেকের অধিকার 100% সমান। এটা তো আমিও সমর্থন করি, তাই না? আমরা তো করতেই হবে। আপনি, আমি, পিনাকিদা, আমরা তিনজনই এই দেশে, মনে করুন যারা প্রবাসী তারা কিন্তু মাইনরিটিও বটে, তাই না? আমরা তো মাইনরিটি। আমি মুসলমান আর উনি হিন্দু বলে কিন্তু কোনো পার্থক্য নাই। আমেরিকাতে আমরা সবাই সমান মাইনরিটি। তো আমরা এখানে মাইনরিটি হয়ে আমরা কি চাই? আমরা চাই আমাদের যে অধিকার সেটা পূর্ণাঙ্গভাবে দেওয়া হোক। এটা কিন্তু আমরা সবসময় বলি, আমাদের যে নাগরিক অধিকার, আমাদেরকে অন্যান্য 10টা মানুষের মধ্যে আমাদেরকে তারা ট্রিট করবে, এই দেশের মানুষ, এটা আমরা চাই। একইভাবে আমরা আমাদের বাংলাদেশেও চাই। বাংলাদেশে গিয়ে তো আমি হয়ে যাই মেজরিটি, আমি যেতে নামে মুসলমান আর কি, অন্তত পক্ষে
সেইভাবে আমি নিজেকে কখনো পরিচয় দেই না। কিন্তু আমি বলছি যে তোমার নামটাতে মুসলমানিত্ব আছে, আমি কিন্তু অনেক প্রিভিলেজ পাই বাংলাদেশে গেলে, তাই না? আমেরিকাতে যেমন হোয়াইট প্রিভিলেজ বলে একটা কথা আছে, জাস্ট বিকজ ইউ আর হোয়াইট আপনি অনেক প্রিভিলেজ এমনিতেই পেয়ে যান। কিন্তু বাংলাদেশে আমাদের যারা ক্ষুদ্র নিগোষ্ঠী এবং আমাদের হচ্ছে মাইনরিটি ভাই বোন, তারা কিন্তু অনেক নিগৃহের শিকার হয়, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না মুসলমান হয়ে। তা আমরা যারা প্রগতিশীল, আমরা তো মনে করি প্রত্যেকটা মানুষেরই কোনো ধর্ম, বর্ণ, গোত্র থাকবে না, তারা দেশের নাগরিক, এটা হচ্ছে প্রধান পরিচয়, তাদের অধিকার থাকবে 100%। এটা প্রথমত উনি বলেছিলেন, তারপর এখন আর সেইভাবে বলেন না। আর আপনি যেটা বলছেন অতীতকে ভুলে যাই, অতীতকে ভুলে গিয়ে তো আমরা কখনো সামনে আগাতে পারবো না। এই যে আমাদের 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি, এটাকে আমরা ভুলে যাব? এটা কি ভুলে যাওয়া ঠিক হবে? এটা কি ভুলে যাওয়া উচিত হবে? তাহলে তো আমরা নিজেরা জাতি হিসাবেই আমরা বেঈমানের জাতি হব। সেটা আমি কখনোই চাই না। কারণ আমাদের একটা নতুন উলম্পন হয়েছে, নতুন দিকে আমরা যাচ্ছি, যে গণতন্ত্রের উত্তরণ হবে আশা করছি। এটাকে একটা স্বৈরাচার মুক্তি দিবস বলতে পারেন, কিন্তু এটাকে দ্বিতীয় স্বাধীনতা দিবস, বাংলাদেশ 2.0, এটা কিন্তু আমি কখনোই এটাকে আমি মানি না, এটার পক্ষে আমি না। যে 2.0 বলে কিছু হয় না। বাংলাদেশ আমাদের স্বাধীন হয়েছে একবারই, এটা 1971 সনের 16 ডিসেম্বর, এবং এখন আমরা হয়তো সমাজ বিনির্মাণের দিকে এখন যাচ্ছে, গণতন্ত্রের দিকে। কোনোদিন হয়তো কেউ সমাজতন্ত্রের দিকে যাবে, কোনোদিন হয়তো কেউ সাম্যবাদের দিকে যাবে। আর যদি মানুষ চায় দেশের হয়তো ইসলামী শাসনতন্ত্র কায়েম হতে পারে, হু এম আই টু স্টপ দ্যাট? কিন্তু আমি বলছি একটা নতুন শাসনতন্ত্র বা নতুন সিস্টেম চালু হওয়ার মানে নতুন দেশ স্বাধীন হওয়া না। সুতরাং এটা আমি ঠিক মনে করি না।